দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর। শুভরাত্রি। আমরা আজকের এই আলোচনায় যে দুজন অতিথিকে পেয়েছি তারা হচ্ছেন এনডিএম এর সম্মানিত চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ রয়েছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলো যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আজকে আমরা কথা বলবো ফ্যাসিবাদের বিচার নিয়ে, এবং এই বিচার নিয়ে নানা রকম কথা, মন্তব্য, বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, এবং সে কারণের জন্য আমরা জনাব ববি হাজ্জাজ যেহেতু এই বিচার নিয়ে বেশ সোচ্চার আমরা দেখতে পেয়েছি, সে কারণে আমরা আজকে এই টাইটেলটি করেছি, এবং একই সাথে আমরা সোহরাব হাসান ভাইকে নিমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে তার অভিমত ব্যক্ত করবার জন্য। তবে আজকের দিনের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সেটি এসেছে। আমরা গত কয়েকদিন থেকে দেখছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ছাত্ররা এই ঘোষণাপত্র ঘোষণা করবার ঠিক পূর্বেই সরকার থেকে বলা হয়েছিল যে তারা সেই ঘোষণাপত্র ঘোষণা করবেন, এবং এটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 6 তারিখ থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি প্রতি জেলায় ঘোষণাপত্র সপ্তাহ ঘোষণা করেছেন, তারা উদযাপন করবেন। আবার অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে সংস্কার নিয়ে যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে, নির্বাচনকে পিছানো মোটেই মঙ্গলজনক হবে না। জামাত ইসলামও সেটি বলেছে, যে আজকে দেখলাম যে নির্বাচনও তারা দ্রুত গতিতে চাচ্ছে। এখন ববি হাজ্জাজ, আমরা যেহেতু ফ্যাসিবাদের বিচার সেই প্রসঙ্গে আসবো, নিশ্চয়ই এই আলোচনার মধ্যে মধ্যে নানাভাবে আসবে, কিন্তু এই যে নির্বাচন নিয়ে যেটি মির্জা ফখরুল বললেন, জামায়াত ইসলাম বলছেন, আপনিও কিন্তু মাঝে মাঝে বলছেন, সোহরাব ভাইও কিন্তু নির্বাচন সংস্কার দুটাকে মিলিয়েই কিন্তু কথা বলবার চেষ্টা করে। এটা নিরীহ মানুষের যে অবস্থান হয় সেভাবেই আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করি আমরা সোহরাব ভাইরা। তো আপনি কি মনে করেন এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের মন্তব্য, যারা রাজনৈতিক দল করে তাদের এক ধরনের মন্তব্য, গণমাধ্যমের মানুষের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এই নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিতে বিচারের কোনো রকমভাবে কোনো বাধাগ্রস্ত হবে কিনা ফ্যাসিবাদের বিচারের? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক সহ এটিএন বাংলার সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। যেই টপিকটা আপনি উত্থাপন করলেন, আমি প্রথমে পরিষ্কার করি যে নির্বাচন এবং সংস্কার এই দুটো জিনিস কোনোভাবেই সাংঘর্ষিক না। সংস্কার আমরা সবাই চাই, সবাই যারা আপনার আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, বাংলাদেশের আপমর জনগণ তারা সবাই সংস্কার চায়, অনেক জায়গায় সংস্কার চায়, অনেক দাগে সংস্কার চায়, এবং এই সংস্কারটা যেমন গত 53 বছর চলেছে, আগামী শত শত বছর যতদিন বাংলাদেশ থাকবে, আমাদের এই জাতীয়তাবাদ সব কিছু, দেশ সব কিছু থাকবে, সংস্কার চলতে থাকবে। সো এর সাথে নির্বাচনকে একসাথে মেলানোর বড় দাগে কোনো কারণ আমি দেখি না। রাজনৈতিক দলগুলো যেটা বলেছে, আমি যেটা বলছি, বিএনপি, জামাত ইসলাম বা অন্য সব রাজনৈতিক দল যেগুলো বলছে, রাজনৈতিক দলগুলো একটা কারণ বলছে নির্বাচনের কথা, কারণ তারা 16 বছর নির্বাচনের জন্য আন্দোলন করে এসেছে, একটা সঠিক নির্বাচনের জন্য। দ্বিতীয় আরেকটা কারণ তারা নির্বাচনের কথা বলছে, কারণ সংস্কার করতে হলে জনগণের যে ম্যান্ডেটটা দরকার, সেই ম্যান্ডেটটার জন্য নির্বাচন প্রয়োজন। মানে আমরা জানি ইতিমধ্যে যারা নির্বাচনকে হয়তো দেরি করবার কথা বলছে, বুঝে বলছে না বুঝে বলছে সেটা ভিন্ন, বাট দেরি করার কথা যারা বলছে, মানে কারণ আমরা আবেগী অনেক ধরনের কথা বলি, মানে সেটা না বুঝে কিভাবে বলছে, না বুঝে যেটা বলছে, আমি বলছি যে মনে করেন আপনি মনে করলেন, আপনি আবেগী হয়ে বললেন, মনে করলেন দেশের জন্য এইটা সবচেয়ে ভালো, কিন্তু এটা আদৌ ভালো কিনা সেটা আপনি সঠিকভাবে পর্যালোচনা করেছেন কিনা। যদি আপনি সঠিকভাবে পর্যালোচনা না করে থাকেন তাহলে আমি সেটাকে বলবো আপনি না বুঝে বলছেন, না বুঝে বলছেন। যারা নির্বাচনকে আরো বিলম্বিত করার কথা বলছে, যারাই বলছে, সেটা যেই সমাজ থেকেই বলুক, সুশীল সমাজ থেকে বলুক, রাজনৈতিক সমাজ থেকে বলুক, তরুণ সমাজ থেকে বলুক, বৃদ্ধ সমাজ থেকে বলুক, যেই সমাজ থেকেই বলুক, যারাই বলছে, আমার মনে হয় তারা কিছু দূর ভুল বুঝে বা না বুঝে বলছে। কেন? কারণ প্রথমত ওই যেটা বললাম যে সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক না। দ্বিতীয়ত, কেন মোর ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে আর কি ভুল বুঝে বা না বুঝে, যে কোন সংস্কারটা আসলে দরকার, কোন সংস্কারটা আসলে জনগণ চায়। এখন আপনি বলতেই পারেন কোন সংস্কারটা দরকার আর কোন সংস্কারটা জনগণ চায় দুটো ভিন্ন হতে পারে, হতেই পারে। এখন আপনি যদি বিশ্বাস করেন যে জনগণ যেটা চায় সেটাই আসল সত্য, সেটাই দেশের জন্য, জনগণের জন্য ভালো, তাহলে জনগণ যেটা চায় সেটা জানতে হবে, এবং জনগণ যেটা চায় সেটা যদি জানতে হয়, এটার জন্য নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। মানে কোনো পোলিং দিয়ে আপনি জনগণ কি চায় এটা জানতে পারবেন না। আপনি র্যান্ডম
কোয়েশ্চেনের জি জি মিস্টার হাজাজ, আমি আপনার তো বেশ আপনি নানা জায়গায় কথা বলেন, আপনি মাঠে ময়দানেও কথা বলেন দেখতে পাচ্ছি। আপনি একটা সময় জাতীয় পার্টির সাথে যুক্ত ছিলেন, নতুন দল করেছেন, সেই দলও কিন্তু আপনি বেশ সক্রিয়ভাবে আমরা দেখতে পাচ্ছি। আপনি কিন্তু বিচার প্রক্রিয়ার কথা বলছিলেন। আপনি প্রায় সময় বলেন যে এই যে আমি কয়েকটা বিষয় কোট করি, সেটি হচ্ছে যে বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে কিনা নির্বাচন সংস্কার নিয়ে যে সাংঘর্ষিক অবস্থান হয়, আপনি সেটা বলেছেন। আপনি গুম খুন লুটপাটের মাস্টার মাইন্ড হিসেবে ওবায়দুল কাদের নানকদের কথা আপনি বলেছেন। আপনি বলেছেন যে মতিউর রহমান রেন্টুর বই পড়লে বোঝা যাবে স্বৈরাচার পলাতক হাসিনা মানসিকভাবে কতখানি অসুস্থ ছিলেন, নানারকম কথা বলেছেন। কিন্তু সেখানে মোটা দাগে আপনি কিন্তু বিচারের কথা বারবার বলছেন। এখন যদি আপনি মনে করেন যে নির্বাচনটা অতি দ্রুত, যেটি বিএনপি চাচ্ছে মে জুন জুলাইয়ের মধ্যে হয়, তাহলে এই বিচার প্রক্রিয়াটার একটা অবস্থান তৈরি না হলে, যে কথাটা আপনি বলছেন বিচারের কথা, তাহলে কি নির্বাচনে দ্রুত গেলে কি যারা ফেসিবাদের দোষর হিসেবে আপনারা বলছেন, তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যাবে বা অংশগ্রহণ করবে, বা তারা আবার সেখানে ফেরত আসার কোনো শঙ্কা থাকে কিনা? না, এখানে যেটা বড় বিষয় হয় একটা হলো যে নির্বাচন, যেটা বলো না সংস্কারের নির্বাচন যেমন সাংঘর্ষিক না, তেমন বিচারের নির্বাচনও সাংঘর্ষিক না। কারণ বিচার প্রক্রিয়াটা অনেক লম্বা হবে, এটা আমাদের মেনে নিতে হবে। আমি সব জায়গায়, আপনি যেহেতু আমাকে কয়েকটা জায়গায় কোট করলেন, আমি সেই জায়গাভাবেই বলি যে আমি সব জায়গায় একটা কথা বলি কিন্তু, যে আওয়ামী লীগ গত 16 বছর বড় দাগে 3টা বড় বড় ক্রাইমসের অপরাধী। একটা মাস মার্ডার্স, 2009 সালের আপনার বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে 2024 সালের জুলাই আগস্টের যে 2000 প্রাণহানি, এটার জন্য আওয়ামী লীগের বড় বড় নেতারা দায়ী। মাস মার্ডার্সের জন্য এটা বিশাল, তাদের সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় তাদের বড় অপরাধ, গত 15 বছর ধরে তারা কন্টিনিউয়াস ভোট লুট করে আসছে, ভোট ডাকাতি করে আসছে, এবং এইটা মানে আপনার পিনাল কোড থেকে শুরু করে আরপিওর মাধ্যমে, সেডিশন অ্যাক্টের মাধ্যমে অনেক জায়গায় এটা প্রপার বড় দাগে দণ্ডনীয় অপরাধ, বিশাল অপরাধ করেছে, এবং এটাতে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা এটাতে দণ্ডিত হবে। তৃতীয় হলো তারা অর্থনৈতিক যে অপরাধগুলো করেছে, যে লুটতরাজ করেছে, $250 বিলিয়ন বাংলাদেশ থেকে লুট করা হয়েছে। তো এই যে এই বড় 3টা অপরাধ, এই বড় 3টা অপরাধে আমরা যদি বিচার প্রক্রিয়া একটু ঠিকভাবে চালু করি, তাহলে আওয়ামী লীগের যত নেতাকর্মীর কথা আপনি চিন্তা করতে পারেন, তারা সবাই এটাতে অপরাধী সাব্যস্ত হবে, এবং তারা সবাই আইনের। শাপলা চত্বরের কথা ভুলে গেছেন কিনা? না, আমি বলছি 2009 থেকে 2024, মাঝখানে অনেকগুলো আছে, এর মধ্যে শাপলা চত্বর ওয়ান অফ দ্য বিগেস্ট। আমি বলছি কারণ আপনি মনে করেন শুধু 9, শুধু শাপলা চত্বর 13, শুধু 24 ধরলে হবে না, মাঝখান দিয়ে কিন্তু আরো হাজার হাজার গুমখুন করেছে। তো আমি বলছি 9 থেকে শুরু করেছে, 24-এ যে শেষ হয়েছে, আমি সেটা বলেছি, আমি কোনোটা বাদ দিয়ে বলিনি। তো এই যে এতগুলো বড় বড় অপরাধগুলো, এইগুলো তাদেরকে বিচার প্রক্রিয়া আনতেই হবে, বিচার করতেই হবে। বিচার করবার জন্য নির্বাচন আটকে যাবে, এটা আবার হতে পারে না, দুটো ভিন্ন জিনিস। বিচারই প্রক্রিয়ায় চলবে। বিচারে আপনার কি বলে না, পুলিশ বাহিনী তারা তাদের কাছে কেসেস ফাইলড হবে, তারা ইনভেস্টিগেশন করবে, আমাদের জুডিশিয়ারি কোর্টে যে সেটার আলোচনা, মানে সেটার পর্যবেক্ষণ হবে, কোর্ট রায় দেবে, এই প্রসেসগুলো। এবং এই কোর্টের রায়ের প্রসেসও যদি আপনি আসেন, লোয়ার কোর্ট, তারপর হাই কোর্ট, তারপর আপনার অ্যাপিলেট ডিভিশন, তারপর অ্যাপিলেট ডিভিশন আবার আপনার যে কাউন্টার অ্যাপিল, এই যে এগুলো অনেক লম্বা প্রসেস। এই লম্বা প্রসেসে আপনি যদি বলেন যে প্রত্যেকটা বিচার শেষ না করা পর্যন্ত কোনো নির্বাচন হবে না, তাহলে আমি চোখ বন্ধ করে আপনাকে বলতে পারি আগামী 15 বছরে বাংলাদেশের নির্বাচন হবে। তো ছাত্ররা যে বলছে আগে বিচার দাবি করছে, না, ছাত্ররা বলছে না, এখানে একটা পরিষ্কার করি, ছাত্ররা বলছে না, স্পেসিফিক একটা সংগঠন বলছে, যারাও ছাত্র, ওই সংগঠনের নেতৃবৃন্দ বা ওই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত তারাও ছাত্র, কিন্তু সব ছাত্র এইখানে না। তারা কারা? যারা বিচার চাচ্ছে, বৈষম্য বিরোধী না, এগেন যারা বিচার চাচ্ছে না, বিচার চাচ্ছে, আমি বিশ্বাস করি 18 কোটি বাংলাদেশী বিচার চাচ্ছে না, মানে যারা বলছে যে বিচার হবার পরে নির্বাচন, জি, যারা বলছে বিচার হবার পর নির্বাচন, তারা এগেন এটা যখন আপনি বলেন ছাত্র, আমি জাস্ট আপনাকে থামালাম বিকজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সংগঠন, সব ছাত্র এই সংগঠনে না, এই সংগঠনে অনেক ছাত্র, এটা সত্যি, অবভিয়াসলি। কারা চাচ্ছে ওটা? সো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই কথাটা এসেছে যে বিচার শেষ হবার পর নির্বাচন। তারা তরুণ, তারা অনেক আবেগী, এবং নিশ্চয়ই, এবং তারা বিশাল ভূমিকা রেখেছে জুলাই আগস্ট আন্দোলনে। মেইন হয়তো সম্মুখীন নেতৃত্ব তারা দিয়েছে, তারা অনেক আত্মত্যাগের শিকার, মানে আত্মত্যাগ করেছে, অনেক আপনার তীব্র আপনার কি বলে নাম ক্রুয়েলটির শিকার তারা হয়েছে। সো সেগুলোর মাধ্যমে তাদের বিশাল অবদান আছে, কিন্তু একই সাথে এটাও ভুলে গেলে চলবে না যে তারা তরুণ। সব কিছুর এই যে আইন প্রক্রিয়া এক্স্যাক্টলি কিভাবে কাজ করে, কত বছর এই প্রক্রিয়া চলে যেতে পারে, এই প্রক্রিয়াগুলো কিভাবে করতে হয়, এই জিনিসগুলোর অভিজ্ঞতা অ্যাটলিস্ট আমি মনে করি তাদের জানবার কথা না। তা জানে না, আমি মনে করি তাদের জানবার কথা না।
কে কি জানে না জানে এটা তো আর আমি জানি না, বাট একটা বয়সে অনেক কিছু জানবার কথা না। এরা তো 23, 24, 25 বছর তাহলে বয়সী, এবং তারা বেশিরভাগ হয়তো আইনেও পড়াশোনা করেনি, সো তাদের জানবার কথা না। তাহলে আমি রাইটফুলি কথাটা বলেছি। সো তাদের যদি জানবার কথা না হয়, তারা আবেগী হয়ে বলতেই পারে না এটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কিচ্ছু হবে না। কিন্তু এটা শেষ হওয়ার প্রক্রিয়া কিন্তু অনেক লম্বা, তো ততদিন দেশের বাকি সবকিছু আটকে থাকতে পারে না। প্লাস আপনি ভুলে যাবেন না যে আপনি যদি বলেন যে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়িত্ব দিব এই বিচারটা করবার, আসলে এই সরকার এই বিচার করবে না, এই বিচার করবে জুডিশিয়ারি। এবং এই সরকারে এমন কি স্পেশাল আছে যে এই সরকারই শুধু বিচার করতে, যদিও জুডিশিয়ারি করবে, সরকার করবে না, এবং জুডিশিয়ারি এবং সরকার দুটো পৃথক, মানে সরকারের অংশ হতে পারে, বাট ওই যে এই সরকারের আমলই হবে কিনা সেটি হচ্ছে, মানে এই সরকারের আমলে কেন হতেই হবে এটার বড় একটা কারণ তখন প্রশ্ন চলে আসে। এখন আপনি যদি বলেন যে এই সরকারের আমলেই হতে হবে কারণ এই সরকারই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, অন্য কোনো নির্বাচিত সরকার করতে পারে না, তাহলে চলে আসছে আপনি নির্বাচন ইটসেলফকে প্রশ্নবিদ্ধ করছেন যে নির্বাচনের মাধ্যমে তাহলে ভালো সরকার আসতে পারে না। তাহলে আমরা নির্বাচন, তাহলে যদি নির্বাচনের মাধ্যমে ভালো সরকার আসতে না পারে, তাহলে আজকে কালকে কেন আমরা সর্বসময়ের জন্য নির্বাচন বন্ধ করে দিই? জি, হাসিনার লোকজন তো এটাই চেয়েছিল। জি জি, আসবো আপনার কাছ থেকে, শুনবো আপনার কাছ থেকে মিস্টার ববি হাজ্জাজ। আমি সোহরাব হাসান ভাই, আমরা আজকে একটা খবর দেখেছি, আপনাদের পত্রিকা ছেপেছে, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি 75 থেকে অভিজ্ঞতা অর্জন করতো বা সেটি খেয়াল থাকতো, তাহলে 24-এ এসে হাসিনার এই পতন বা এই ধরনের অসুবিধার মুখোমুখি হতে হতো না। তিনি এই কথা বলেছেন এবং বলেছেন 74-এর দুর্ভিক্ষর জন্য আওয়ামী লীগ দায়ী বলেছেন, এবং তিনি নানা প্রশ্ন করেছেন। এখন যে প্রশ্নটি হচ্ছে গিয়ে সেটি হচ্ছে আসলে ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়াটা কিন্তু প্রত্যেকেই চাচ্ছে, সেটা যেই হোক না কেন। এখন এই বিচার প্রক্রিয়াটা করতে গিয়ে আমরা যেমন এতদিন কথা বলেছি যে সংস্কার ও নির্বাচন নিয়ে, নির্বাচনটা কোনোভাবে বাধাগ্রস্ত হয় কিনা সংস্কার করতে গিয়ে, এখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে এই বিচার প্রক্রিয়াটাকে এই সময়ের মধ্যে করতে গিয়ে বা কতটুকু সময়ের মধ্যে করতে গিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হয় কিনা। কারণ বিএনপি এবং জামাতের পক্ষ থেকে এখন দেখছি নির্বাচনের একটা তাগিদ দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কথা তো আপনি বললেন, আমরা বললাম যে কবে নাগাদ তারা নির্বাচন দিবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আপনি সব মিলিয়ে আপনার বিশ্লেষণ কী? আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ববি ভাইকে। ওভাবে কিন্তু অনেক সত্য কথা বলেছেন, অর্থাৎ সত্যের মুখোমুখি হতে হলে আমরা কী পরিস্থিতির সামনে পড়ব। বিষয়টি হচ্ছে, একটা হচ্ছে আবেগ, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে তৃতীয়টি হচ্ছে বাস্তবতা। আমরা কোনো কিছুকেই অস্বীকার করব না। এত বড় ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, নিশ্চয়ই যারা নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি সম্মান জানাই। আবার তারা কেন নেতৃত্ব দিয়েছেন, মানে কি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল ন্যায় বিচার, উদ্দেশ্য ছিল সুশাসন, উদ্দেশ্য ছিল গণতন্ত্র। তা আমাদের প্রথম লক্ষ্য হবে এই এগুলোকে সুপ্রতিষ্ঠিত করা যাবে কিভাবে, নির্বাচনের বাইরে এটা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে ফ্যাসিবাদের বিচার। ফ্যাসিবাদ তো একটা ধারণা, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, মানে ব্যক্তি। এই ফ্যাসিবাদের অংশীদার কারা? তাহলে খুঁজতে হবে অংশীদার কারা, কারা গণহত্যার সাথে জড়িত ছিল। তাহলে তথ্য প্রমাণ, সেটি দলিল, সাক্ষী, এটি খুঁজে বের করতে হবে, এবং তারপরে অর্থাৎ আইনি প্রক্রিয়াই হতে হবে। আর যদি আমরা ক্যাঙ্গারু ট্রায়াল করি, পৃথিবীর অনেক দেশেই হয়েছে, আমাদের এখানেও হয়েছে, কখনো আমরা মানে সামরিক আইনের অধীনে যে বিচারগুলো হয়েছে সেগুলো কি হয়েছে? আর আপনি আর ক্যাঙ্গারু বিচার কি হয়েছে? হ্যাঁ, মানে ক্যাঙ্গারু কোর্টের বিচার নিয়ে যেটি বাংলাদেশে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি আপনি সামরিক আইনের সময়ের কথা বলেন, আর বিচার হয়েছিল ক্যাঙ্গারু কোর্টের বিচার যেটা বলা হয় সামরিক আইনের সময়টাই আমি বলবো। যে ধরেন যুদ্ধ অপরাধীর বিচার নিয়ে, যে যুদ্ধ অপরাধীর বিচার নিয়ে, সেটা এখনোই হয়নি। এটা প্রশ্ন উঠেছে না, স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে স্কাইপি এটা কেলেঙ্কারি। জি জি। আর এখন এটি চ্যালেঞ্জ করে, যদি আমরা যারা চ্যালেঞ্জ করবে সেটা আরেকটি আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হবে এই বিচারটি আর সঠিক ছিল কি সঠিক না। এটি কিন্তু আমি বললে হবে না, আপনি বললেও হবে না, ববি ভাই বললেও হবে না। যেটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যার মামলা, প্রথম আওয়ামী লীগ সরকারের বলবো যে সেটি একটি সঠিক সিদ্ধান্ত ছিল, যে প্রচলিত আইনে সেই বিচারটি হয়েছিল। বিশেষ কোনো আইন বা বিশেষ কোনো আদালতে এটি হয়নি। এবং এক্ষেত্রে কৃতিত্ব দিতে হয় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ। তার কাছে পরামর্শ চাওয়া হয়েছিল, অথবা তিনি নিজেই
তিনি যখন যেহেতু রাষ্ট্রপতি ছিলেন তিনি এই পরামর্শ দিয়েছিলেন যে এটি কোনো বিশেষ আদালতে করা ঠিক হবে না, এবং ওই মামলা নিয়ে এখনও কিন্তু কেউ প্রশ্ন তোলেনি, মানে ওই বিচার নিয়ে। অন্য বিচার নিয়ে প্রশ্ন তুলেছে, নিশ্চয়ই প্রশ্নের তোলার অনেক যুক্তি আছে, অনেক ভিত্তি আছে। সুতরাং এই বিচারটা, আমি যে কথা বলছি, আপনি যদি ক্যাঙ্গারু বিচার আরও 10টা উদাহরণ টানেন, তাহলে নিশ্চয়ই আমরা চাইব না যে এখন যে বিচারটি হবে বা 1 বছর পর যে বিচারটি হবে বা ফেসিবাদের দোসর বা ফেসিবাদের অংশীদারদের বিচার হবে, সেটা ক্যাঙ্গারু আদালত হবে না। সেটি বিশ্বাসযোগ্য হতে হবে, সেটি সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে। সেটিতে একটা হচ্ছে সময়, কিন্তু এর অর্থ এটা নয় যে এই প্রক্রিয়া অনুসরণ করতে যে কাউকে অপরাধীকে রক্ষা করা হবে। এটা হচ্ছে যেমন বিচারের প্রথম সূচনা তো মামলা, যে মামলাগুলো দেওয়া হয়েছে এই মামলাগুলো যাচাই বাছাই করতেও তো না আগামী 9 মাস চলে যাবে, যে এই মামলা কোনটি সঠিক কোনটি সঠিক নয়। কারণ আপনাদের হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, এক মামলায় শতাধিক আসামি, তার চেয়েও বেশি আসামি। সুতরাং বিচার প্রক্রিয়াটা বেশ কঠিন। এখন এটার সাথে আপনি নির্বাচন বা সংস্কারকে মেলাবেন আমি কিনা? আপনাকে একটা প্রশ্ন করি, আপনি নিশ্চয়ই বিশেষ করে আপনি যে গণমাধ্যমে কাজ করছেন সেই গণমাধ্যম তো সবসময় সোচ্চার ছিল। এই যে 2000 ছাত্র জনতা মারা গেল, এই মারা যাওয়া তো সত্য, মারা যাওয়া সত্য, এবং এই মারা যাওয়ার আমরা কিন্তু তালিকা করতে পারিনি না। আমরা 800 বা 900 বা 1000 আন্দোলনও কিন্তু করতে পারিনি। 1000 তো তালিকা করেছে, যাদের তালিকা 800 কতজন, 800 কত তালিকা করেছে। এই মৃত্যু তো সত্য, হ্যাঁ সত্য। এবং এই 5 জন হলেও সেটা হত্যা। এই যে গণহত্যার কথা আপনি বলছেন, এই গণহত্যায় যদিও আমরা আদালতের রায় কি হবে সেটা জানি না, কিন্তু আপনার দৃশ্যপটে কি মনে হয় এই গণহত্যা জড়িত কারা ছিল? তখন যারা ক্ষমতায় ছিল, কি ছিল, ক্ষমতার নেতৃত্ব ছিল, ক্ষমতার নেতৃত্ব ছিল, এটা তো আর না সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তাই না? আপনি মানে এখানে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো অনেকগুলো মামলার আসামি হয়েছে, অনেক মামলার তাকে করেছে। আমি বলছি যে তিনি অপরাধী, এটি কিন্তু আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে না, সেটা তো নিশ্চয়ই, কিন্তু আমি বললে হবে না, বা যদি আমরা জনসভা করে বললে হবে না, প্রমাণ করতে হবে। তো প্রমাণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাই সব প্রক্রিয়া একটা করে। আর আইসিটি আদালতেই কিন্তু সব মামলা হয়নি, ফৌজদারি আদালতেও মামলা হয়েছে। তাই সুতরাং কোনটার কি প্রক্রিয়া, কতদিন লাগবে, কত মাস লাগবে, এই প্রশ্নগুলো আছে। আমিও ববিভাইয়ের সাথে একমত, বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ এক পাশে রাখতে হবে, অর্থাৎ বিচার চলবে, নির্বাচন হোক বা না হোক, সংস্কার হোক বা না হোক। আবার সংস্কারের প্রশ্ন, কেন সংস্কারের জন্যই তো এই ছাত্র গণ অভ্যুত্থান হলো, আবার নির্বাচনের জন্যই হলো, যেহেতু 3টি নির্বাচন, প্রহসনমূলক নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশ নেয়নি। এখন এই তিনটাকে পরস্পর কী বলে প্রতিদ্বন্দ্বী করারও দরকার নেই, আবার পরস্পরকে মানে একটা না হলে আরেকটা হতে পারবে না সেটা বলার উচিত না, বলা ঠিক হবে না। এখন সংশয় সন্দেহ অনেক কারণ থাকতে পারে। আর যদি বিচার বলেন, বিচার তো 5 আগস্ট হয়ে গেছে। একজন মানে দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী, বাংলাদেশে যিনি 15 বছর 16 বছর সাবেক প্রধানমন্ত্রী, না একজন প্রধানমন্ত্রী মানে তখনকারই, তাকে যেভাবে চলে যেতে হয়েছে, এটা তো এক বিচার। মানে আপনি বিচার ধরেন, তাকে যাবজ্জীবন দিলেন বা ফাঁসি দিলেন, সেটা যেমন বিচার, সেটা আইনি প্রক্রিয়া। কিন্তু এই বিচার জনগণের বিচার, এটা তো তার চেয়েও মূল্যবান মনে করি। এর অর্থ না যে আইনি প্রক্রিয়া হবে না, কিন্তু প্রথম বিচার তখনই হয়ে গেছে, আর প্রথম সংস্কারও তখন হয়ে গেছে, প্রাথমিক সংস্কারও তখন হয়ে গেছে, যে স্বৈরশাসক জনগণের রায়ের, জনমতের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকে থাকতে পারে না। বন্দুকের নলের মুখে সাধারণ নিরীহ নিরস্ত্র মানুষ দাঁড়িয়েছে, এটাও তো বিচার। সুতরাং আমরা আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা বিচার করব, বিচার তো হচ্ছে অতীত, যা ঘটনা ঘটে গেছে তার জন্যে, সেটার জন্য তো আমরা ভবিষ্যৎ, আমাদের যাত্রা থেমে থাকতে পারে না, আমাদের এগিয়ে যেতে হবে। কিভাবে? যে গত 15 বছরে যা ঘটেছে সেটা তার পুনরাবৃত্তি হবে না, এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি, সেটি হবে সত্যিকারভাবে সংস্কার। এবং সেটি করতে পেরেছি কিনা, গত 5 মাসে অনেকগুলো প্রশ্ন এসেছে,
অনেক মানুষের অনেকের মধ্যে সংশয় সন্দেহ জেগেছে। 5 তারিখ পর্যন্ত কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিল যে স্বৈরাচারকে সরাতে হবে। এখন এই দ্বন্দ্ব সংশয় সন্দেহ কেন দেখা দিয়েছে? যে এর ফলটা কে পাবে? না, দ্বন্দ্ব সংশয় না বলে আমরা যুক্তি পাল্টা যুক্তি বলা যায় কি এটা? হ্যাঁ, না, যুক্তি পাল্টা যুক্তি কি, যেমন আগে নির্বাচন বা সংস্কার এটা যুক্তি করতে পারেন, কিন্তু মূল সমস্যা কি? জামাত ইসলামী তো বিএনপির সাথে গত 16 বছর ছিল, 16 বছর না আরও বেশি, 1999 সাল থেকে, এর আগেরটা যদি বাদে 1999 সাল থেকে 4 দলীয় জোট হয়, যার অন্যতম নেতা ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদ, মতিউর রহমান নিজামী আর ইসলামী ঐক্য জোটের নেতা, 4 দলীয় জোট হয়েছিল। সেই জোট থেকে তো এরশাদ সাহেব চলে গেছেন, পরবর্তীকালে জোট ত্যাগ করেছেন, যদিও তার দলের আপনি কি বলতে চাচ্ছেন যে জামাত এবং বিএনপির মধ্যে এখন এখন যে বিবাদ, এখন যে কি বলে বিরোধ, এর কারণ হচ্ছে ক্ষমতা, কে ক্ষমতায় যাবে। কারণ আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং জামাত মনে করে যে এই নির্বাচনে বিএনপিকে যদি তারা দুর্বল করতে পারে রাজনৈতিকভাবে, তাহলে তার জয়ের সম্ভাবনা আছে। আবার বিএনপি মনে করে যে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, জামাতই হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী। সুতরাং জামাত যাতে এই রাজনৈতিক সুবিধাটা না পায়, এ কারণে আপনি দেখবেন এই 2 দলের নেতারাই তাদের বক্তৃতা বিবৃতিতে আগে স্বৈরাচারকে যতটা স্বৈরাচারকে লক্ষ্য করে যত কথা বলা হতো, তার চেয়ে এখন বেশি বলে পরস্পরকে লক্ষ্য করে। 71-এ জামাতের ভূমিকা তো এখনকার ভূমিকা না, সেটা 71-এই ভূমিকা রেখেছে। বিএনপি কিন্তু এতদিন এটা সোচ্চার ছিল না, কারণ এখন মনে করে যে, এবং এই কথাটাই জামাতের 71-এর ভূমিকাটা আওয়ামী লীগ যেহেতু এতদিন রাজনৈতিক পুঁজি হিসাবে ব্যবহার করেছে, এখন বিএনপি সেই সুবিধাটি নিতে চাচ্ছে। এবং কিন্তু সবাই এটা বিরোধী যাবক। তো আমার কাছে যেটা মনে হয়, নিশ্চয়ই মিস্টার ববি হাজেজ আরও ভালো বলবেন, যেহেতু ইনি সবসময় এর মধ্যেই ইনভলভ আছেন। আমার কাছে মনে হয় যে বিএনপি এবং জামাতের যে বাহাসি হোক না কেন, পর্দার অন্তরালে তাদের সম্পর্ক ভালো আছে। কারণ আমি যেটা বোধ করি, যেটি যখন প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যখন ভারতের ইস্যু নিয়ে সবাইকে ডাকলেন, আমার তো মনে হয় না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ যাদেরকে ইনভাইট করেছে প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে সেখানে দাঁড়িয়ে গিয়েছে। সুতরাং যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, যতই বাহাস থাকুক না কেন, যদি সে ধরনের শঙ্কা আবার থাকে, তাহলে সবাই কিন্তু আবার একত্রিত হয়ে যাবে। সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ভারত ইস্যুতে, অন্য ইস্যুতে কিন্তু হলো না। ভারত ইস্যু বলতে একই সাথে আওয়ামী লীগ ইস্যুতে কিন্তু আজকে সকলেই কিন্তু প্রায় একমতই আছে মনে হয় যে, এবং সে কারণে আমি মনে করি বিএনপি নেতাদের বক্তৃতার বিরুদ্ধে মনে হয় না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনার অনেকগুলি বিষয়কে একত্রিত করে আমি প্রশ্ন করি, আপনি যদি উত্তর দিতে সুবিধা বোধ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেটা হচ্ছে, আপনি শেখ রানার কন্যা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পেতে 10 বিলিয়ন পাউন্ডের সমপরিমাণের অর্থ নিয়ে একটা কথা বলেছেন চুক্তিতে এই প্রকল্পের 1 বিলিয়ন পাউন্ড বাড়ানো হয়েছে, তার 30% অর্থ টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের মধ্যে পেয়েছেন, এই বলে আপনি একটা অভিযোগ করেছেন। আপনি আবার বলেছেন যে সচিবালয় অগ্নিকাণ্ডের সঙ্গে শেখ হাসিনার দোসররা জড়িত। এক জায়গায় আপনি বলেছেন গুম, খুন ও লুটপাটের মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের নানকরা কর্মীদের মধ্যে যে খেলা হবে মানসিকতা তৈরি করেছিল, সেটার পরিবর্তন হয়নি। এক জায়গায় আপনি কথা বলেছেন এবং বলেছেন পতিত সৈয়দ হাসিনা এখনও খুনের নেশায় উন্মাদ হয়ে আছে। আপনি আবার একটা বলেছেন শেখ হাসিনা কল রেকর্ড ফাঁস প্রসঙ্গে মতিউর রহমান রিন্টুর বই পড়লে বোঝা যাবে স্বৈরাচার পলাতক হাসিনার মানসিক অবস্থা কী ছিল, আসলে তিনি একজন সাইকোপ্যাথ। এই সব কিছু মিলিয়ে শেখ পরিবারকে নিয়ে নানা সময় নানা মন্তব্য আপনি করছেন, আপনি কীভাবে বিশ্লেষণ করবেন বিষয়টাকে? প্রথমত আমি কোনো পরিবারকে নিয়ে মন্তব্য করিনি, আমি স্পেসিফিক ব্যক্তিবর্গ যারা দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে এবং জনমানুষের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি, আগেও বলেছি, এখনও বলছি। এবং আমি সত্যি কথা একটা বলি, স্পেশালি ওই যে রিন্টু সাহেবের বইটা নিয়ে যে কথাটা আপনি তুললেন, এই বইটা অনেক আগে থেকে আমরা পড়েছি, আমরা জানি বাংলাদেশে ব্যান করা, এবং অনেক সময় আমরা চিন্তা করেছি, স্পেশালি প্রথম যখন পড়েছি চিন্তা করেছি যে অনেক কিছু হয়তো উনি যেহেতু আওয়ামী লীগ থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে বা বের হয়ে গেছে, তার জন্য হয়তো অতিরঞ্জিতভাবে সে লিখেছেন। কিন্তু গত 12-15 বছর আওয়ামী বিরোধী রাজনীতি করতে যে, এবং সংযত কারণে আওয়ামী বিরোধী রাজনীতি করেছি, কারণ তারা গণতন্ত্র বিরোধী, তো তাদের রাজনীতি করতে যে পদে পদে দেখেছি যে অনেক কিছু হয়তো আসলে অতিরঞ্জিতভাবে বলা হয়নি, হয়তো শেখ হাসিনার আসল ক্যারেক্টারের ভেতরে এই জিনিসগুলো পড়ে। কি ছিল সেগুলো? অনেক জিনিসপত্র, যেমন সাহেবের বই কি পুরোটা পড়েছেন আপনি?
জি জি কয়েকবার। মানে সেখানকার মধ্যে কোন বিষয়টি মনে হয় আপনার কাছে মনে হয়েছে এই যে সে যে কোনো ধরনের মানে একটু মাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, যে কোনো ধরনের কনস্পিরেসি বা দুষ্টুমি ইজ নট বিয়ন্ড হার। যদি তার সে যে গোলটা অ্যাচিভ করতে চায়, সেটা গোলটা অ্যাচিভ করবার জন্য কোনো ধরনের অন্যায় ট্যাকটিক্স তার কাছে অন্যায় মনে হয় না। এবং এই যে মানুষের রক্ত বয়ে যায়, এইটা তার কাছে একটুও কষ্টের বা দুঃখের জায়গা তৈরি করে না। যেমন মনে করেন 5ই আগস্ট, এটা পরিষ্কার সব খবরের কাগজে এসছে, সৌরভ ভাইয়ের পেপারে এসছে, যে 5ই আগস্ট সকালে উনি অর্ডার দিচ্ছিলেন জনতার উপরে গুলি চালাও, গুলি বর্ষণ করো, আমার সরকার টিকতে হবে, 5000 মরলে মরবে, যত হাজার মরলে মরবে, আমার সরকার টিকতে হবে। সো এখানে পরিষ্কার করে দেয় আসলে তার মানসিকতা কেমন ছিল। এর বাইরে এগেন আপনার বঙ্গবন্ধু হত্যা মামলার, মানে শেখ মুজিব হত্যা মামলার দায়ে আসামিদের ফাঁসির রাতে কি ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এগুলো বাস্তবতা এখনো জানি না, তবে অনেক ভালো সোর্সেস থেকেও আমরা শুনেছি যে ওই ধরনের ঘটনাগুলো আসলে ঘটেছে। কি ছিল এই জিনিসগুলো, কি ছিল সেটা তো আমরা না যাই, মানে উনি হয়তো সেই রাতে জেলখানায় ঢুকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংসে অংশগ্রহণ করেছেন দেশের প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী হয়ে, হয়তো। এগেন আমরা এখনো পুরোপুরি প্রমাণ আসেনি, তবে এনাফ এভিডেন্স এসেছে। কার ফাঁসি ছিল? শেখ মুজিব হত্যা মামলার আসামিদের প্রত্যেকের না, 2-1 জনের সময় তিনি সেখানে গিয়েছিলেন? না, এই যে 4 জনের একসাথে ফাঁসি হবার কথা ছিল যেই রাতে, সেই রাতের নিয়ে অনেক নতুন ইনফরমেশন গত 5 মাসে বেরিয়ে এসেছে, যে ইনফরমেশন গুলো এখনো ফুললি আপনার মানে কি বলে নাম ফ্যাক্ট হিসেবে সাবস্ট্যান্সিয়েটেড না, ফুললি সাবস্ট্যান্সিয়েটেড না এখনো, বাট অনেক ইনফরমেশন বেরিয়ে এসছে যেগুলোর আঙ্গিকে হয়তো এগুলো তো সঠিক ইনভেস্টিগেশন বা ডিপার ইনভেস্টিগেশন ধারণা করছেন কি সে সময়? আমি এগুলো নিয়ে আমার ধারণার দরকারই নেই, যেটা নিয়ে আমি জানি 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময় যত হাজার মানুষের প্রাণহানি হয়েছে, এটার পরিষ্কার অর্ডার শেখ হাসিনা দিয়েছেন। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিয়েছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে তাদের সহযোগী যে 13টা দল ছিল, এই 13 দলের নেতৃবৃন্দ তাদের সাথে মিটিংয়ে বসে আলোচনা করে বেরিয়ে এসে বলেছেন যে এই ধরনের কথাই তারা শেখ হাসিনাকে বলেছেন এই ধরনের অ্যাকশনসে যেতে। সো সেই আঙ্গিকে, যেহেতু এনডিএম আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা কোর্টে শরণাপন্ন হয়েছি, এবং আমরা হাসিনা আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগ এবং 14 দল, সরি কি বলি 13 দল, 14 দল, হাসিনা শুদ্ধ 13 দল আর কি, 14 দলের বাকি 13টা দলের বিরুদ্ধেও আমরা মামলা দায়ের করেছি আইসিটি ট্রাইব্যুনালে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। একই সাথে তারা যে ফাইন্যান্সিয়াল ক্রাইমস গুলো করেছে, এটার বিরুদ্ধে বাংলাদেশের হাইকোর্টে আমরা রিট দায়ের করেছি। ওই যে আপনি বললেন না যে টিউলিপ সিদ্দিকী, যেটা এটা ওই রিট থেকে এসেছে, ওই রিট থেকে আমরা যুক্তরাজ্যেও যোগাযোগ করেছি, যুক্তরাজ্যে যোগাযোগ করে যুক্তরাজ্যে সবাইকে জানিয়েছি, যুক্তরাজ্যের গণমাধ্যমকে জানিয়েছি। আপনি যদি খেয়াল করে থাকেন গত 2-3 সপ্তাহ যুক্তরাজ্যের যত বড় বড় গণমাধ্যম আছে, বিবিসি বলেন, দ্য গার্ডিয়ান বলেন, টেলিগ্রাফ বলেন, ফাইন্যান্সিয়াল টাইমস বলেন, মানে যত বড় বড়, স্কাই নিউজ, আপনার চ্যানেল 4, যত বড় বড় গণমাধ্যম আছে, সবাই টিউলিপ সিদ্দিকীর এই করাপশন স্ক্যান্ডালটা কভার করেছে। এত দূরই কভার করেছে, তার এগেইনস্ট এখন ইনভেস্টিগেশন শুরু হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে, এবং আগামীতে তার মন্ত্রিত্ব এবং এমপি সব পজিশন চলে যাবে, এবং সে ওইখানে হলো আইনের আয়তায় আসবে, এইটুকু আমরা আইনের মাধ্যমে ইনশিওর করব। সো এই যে তারা যে কাজগুলো করেছে, এগুলো প্রশ্নবিদ্ধ না। প্রশ্নবিদ্ধ হলো হয়তো কিছু কাজ প্রশ্নবিদ্ধ, যেমন মনে করি যে জেল, ওই যে শেখ মুজিব হত্যা মামলায় যে ঘটনা হয়তো ঘটেছে, এক্সট্রা জুডিশিয়াল যে কিলিং, ওটার সাথে রিলেটেড যেটা হয়েছে, এইটা হয়তো সত্য না, আমরা জানি না, আমাদের জানবার দরকার নেই ভাই। কত হাজার মানুষের রক্তে শেখ হাসিনার হাত লাল হয়ে আছে, সেটা তো আমরা জানি। জুলাই আগস্ট আমরা জানি, ওই যে আপনি যেটা বললেন 2013-তে হেফাজত মুভমেন্টের এগেইনস্টে যেটা হলো সেটা আমরা জানি, 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছিল সেটা আমরা জানি। এই যে এখন এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা ফর্ম করা গুম কমিশন পরিষ্কার করেছে কত শত হাজার হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার ডিরেক্ট অর্ডারে। এবং এর সাথে যে শুধু আমাদের দেশের এক একটা এজেন্সি না, বিদেশি এজেন্সিও জড়িত ছিল, সেটা সরকারি পর্যায়ে গুম কমিশন তাদের ইনভেস্টিগেশন রিপোর্টে জানিয়েছে। কোন বিদেশি এজেন্সি সেটা গুম কমিশনের রিপোর্টে পরিষ্কার লেখা আছে। সেগুলো পড়েছেন কি আপনি? হ্যাঁ, গুম কমিশনের রিপোর্টে যেটা গণমাধ্যমে এসেছে, গুম কমিশন রিপোর্ট তো আমার হাতে মনে করেন কারা এই বিদেশি? তারা যেই বিদেশি হোক, এক নম্বর হলো আমার দেশের বাইরে, তো আমার দেশের বাইরের কেউ যদি হস্তক্ষেপ করতে সক্ষম হয় সরকারি সহযোগিতা পেয়ে,
দেখেন প্রত্যেকটা দেশে অন্য দেশের কিছু বিদেশি হস্তক্ষেপের চেষ্টা থাকে। আপনি বলতে পারেন কিনা কারা এর সাথে মনে করেন বাইরের গুম কমিশন যেটাই বের করেছে, গুম কমিশনের গণমাধ্যমে যে রিপোর্টটা আমরা দেখেছি, গুম কমিশনের গণমাধ্যমে যে রিপোর্টটা আমরা দেখেছি সেখানে লেখা ছিল বিদেশি, সেখানে কোনো দেশ উল্লেখ করা দেখিনি গণমাধ্যমের রিপোর্টে। আপনি ধারণা করতে পারেন কারা বিদেশি? না, ধারণা তো যেটা বললাম যে ওই যে শেখ হাসিনার যেমন জেল কিলিং এর যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা, এটা আমরা বলছি যে এটা নিয়ে আলোচনা এসেছে, আমরা এটা ইনভেস্টিগেশন চাই। তেমন বিদেশি বলতে গেলে এখানে হয়তো আলোচনা অনেক এসেছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, কিন্তু গুম কমিশন তো অ্যাটলিস্ট গণমাধ্যমে গুম কমিশনের রিপোর্ট সম্বন্ধে যে আলোচনাগুলো এসেছে সেখানে কোনো দেশের নাম নেওয়া হয়নি, সেখানে বিদেশি লেখা আছে, বিদেশি এজেন্সি লেখা আছে। তাহলে গুম কমিশনের রিপোর্টটা যখন আমি রেফার করব তখন তো আমি বিদেশি রিপোর্ট ছাড়া বলতে পারি না, বিদেশি এজেন্সি ছাড়া বলতে পারি না। হতেই পারে এটা প্রতিবেশী দেশের বা অন্য কোনো দেশের, প্রতিবেশী দেশও তো দুটো আছে, মিয়ানমারও আছে, হ্যাঁ, কিন্তু গুম কমিশনের রিপোর্টটা আমি রেফার করছি যে গুম কমিশনের রিপোর্টেও পরিষ্কার যে হাসিনার সরকার, শেখ হাসিনার সরকার বিদেশি শক্তিদেরকে বাংলাদেশে এসে ঢুকতে দিয়েছে, ঢুকে বাংলাদেশি এজেন্সিগুলোর সাথে মিলে বাংলাদেশের নাগরিকদের উপরে গুম খুন ধরনের এবং অন্য ধরনের যে আয়নাঘর এগুলো ধরনের অত্যাচার করতে তাদেরকে সক্ষম করেছে। তাহলে এটার থেকে বড় সেডিশাস অ্যাক্ট, দেশ বিরোধী কাজ তো আর হতে পারে না। সো শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ভাগ্নি আপনার টিউলিপ সিদ্দিকী, যে মানে অতপ্রুতভাবে আমরা বিশ্বাস করি জড়িত ছিল, স্পেশালি অন্য কোনো কেস হোক আর না হোক, রূপপুর পাওয়ার প্ল্যান্টে যে আপনার করাপশনটা হয়েছে, যে $multi-billion করাপশন হয়েছে রূপপুর পাওয়ার প্ল্যান্টে, সেটাতে যতগুলো নেগোসিয়েশন মিটিং, যতগুলো আলোচনা উঠা বসা ছিল, প্রত্যেকটাতে টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনাকে অ্যাকম্পানি করেছিলেন, শেখ হাসিনার সাথে ছিলেন। সেগুলো ছবি, ভিডিও, পুরো বিদেশি দেশি সব জায়গায় গণমাধ্যমে পরিষ্কার। তাহলে আমরা ধরে নিতে পারি টিউলিপ সিদ্দিকী কোনো না কোনোভাবে একটা ভালো সম্ভাবনা আছে এটার সাথে সংযুক্ত ছিলেন। সজীব ওয়াজেদ জয় সবকিছুর সাথে সংযুক্ত ছিলেন। তার আপনার আইটি অ্যাডভাইজার হিসেবে কত বছর কোটি টাকা বেতন নিয়েছেন। তারপর এটা নিয়ে যখন বড় দাগে আওয়াজ উঠেছে, হঠাৎ করে কিভাবে উঠলো জানি না, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলতে গণমাধ্যমে ভয় করতো, যখন উঠেছে তখন সে আর অফিসিয়ালি নেওয়া বন্ধ করে দিয়েছে, যা নিয়েছে আনঅফিসিয়ালি নিয়েছে। সিআরআই চালাতো তার আরেক আপনার কি বলে নেফিউ রাদওয়ান সিদ্দিকী, সিআরআই ছিল হলো মিথ্যা তৈরির আপনার যন্ত্রপাতি, মানে ইট ওয়াজ মানে প্রপাগান্ডা মেশিন ছিল আওয়ামী লীগের সিআরআই। সব ধরনের মিথ্যাচার এই সিআরআই এর মাধ্যমে আসতো। এই সিআরআই পরিচালনার দায়িত্বে ছিল রাদওয়ান সিদ্দিকী। তাহলে রাদওয়ান সিদ্দিকীও আপনার এটার সাথে দায়ী যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ হাসিনা আওয়ামী রিজিম গত 16 বছর যত অন্যায় অপরাধ করেছে, এর মধ্যে বেশিরভাগই তাহলে কোনো না কোনোভাবে তার বোন, তার ছেলে, তার বোনের ছেলে, তার বোনের বড় মেয়ে, এরা সংযুক্ত। এবং সেই আঙ্গিকে আমরা আইনের বিচারের জন্য কোর্টে শরণাপন্ন হয়েছি, তাদের নামে মামলা ঠুকেছি এবং আগামীতে আরও মামলা ঠুকবো। এবং এই মামলাগুলো রিলেটেড এভিডেন্স বের করার জন্য আমরা আগেও কাজ করেছি, এখনও কাজ করব এবং রাজপথেও থাকব। স্বৈরাচার এবং হাসিনার দোসররা এখনও আমাদের দেশের অনেক জায়গায় আছে। ওই যে সৌরভ ভাইয়ের সাথে আপনি যখন ইউনিটির কথা বলছিলেন, এই ইউনিটিটা আমাদের অনেক কারণেই দরকার, অবভিয়াসলি দেশ জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার, কিন্তু এই স্বৈরাচারের সব ধরনের শক্তি একদম শেষ করে দেবার জন্য এখনো এই ইউনিটিটা আমাদের দরকার। এবং একটা ছোট্ট লাইন বলে আমি শেষ করি যে এই ইউনিটিটার ধরে রাখার সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু সরকারের পক্ষ থেকে কাজ করে ইউনিটের ধরে রাখা দরকার। যেখানে হয়তো আমরা কিছু দূর ঘাটতি দেখছি, আপনি একটা পয়েন্ট মেনশন করেছিলেন যে সরকার যতবার ডেকেছে আমরা গেছি, এবং সৌরভ ভাই পরিষ্কার বলেছেন ভারতের ইস্যুতে বা যে ইস্যুতে, সরকার যদি অন্য কোনো ইস্যুতেও ডাকতো প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু আমরা যেতাম। প্রবলেমটা হলো সরকার এই ইউনিটির ডাক আরো শক্ত করে দেয়া উচিত বলে আমরা মনে করি, এখনো হয়তো দিচ্ছেন না। নিশ্চয়ই আমরা শুনবার চেষ্টা করবো। সৌরভ ভাই শুনলেন, এবং এখানে সবচেয়ে বড় বিষয়টা আমরা তো গুম খুন হত্যা 15 বছরের যে বিষয় সেগুলো তো দেখলামই, এবং বিএনপি জামাতের পক্ষ থেকে যেটা বলা হয় শুধু জুলাই হত্যাকাণ্ডের বিচার নয়, যে 15 বছরের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলোরও বিচারও কিন্তু আওতা আনার কথা বলা হচ্ছে। আমরা যদি আর্থিক খাতের দিকে তাকাই, যে তিনি বারবার মিস্টার বাবি হাজ্জাজ বলবার চেষ্টা করলেন, আপনি দেখেন ব্যাংকিং খাত বলেন, ইন্স্যুরেন্স বলেন, এই রূপপুর পারমাণবিক বিন্দু কেন্দ্র করেন, যতগুলি মেগা প্রকল্প বলেন, সব জায়গায় কিন্তু এক ধরনের হরিলুটের রাজত্ব তৈরি হয়েছিল। এখন এই অবস্থার প্রেক্ষাপটে সেদিন আবার দেখলাম মুজিবের নামে যতগুলো স্থপতি তৈরি হয়েছিল, কত 400 না 4000 কোটি টাকার কি একটা দুর্নীতির কথা আমরা সেটি গণমাধ্যমে দেখতে পেয়েছি। এই সব মিলিয়ে
এই পতিত সরকারের আমলে এই আর্থিক দায় নিয়ে এইটার বিচার কিভাবে হবে, কিভাবে আপনি মনে করেন হওয়া উচিত? আর্থিক অন্য বিচার, ফৌজদারি বিচার যেমন হতে পারে, আর্থিক লুটপাটের বিচার হবে না? লুটপাটের বিচারের আইন আছে না? আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি তো দুর্নীতির কারণে জেলও খেটেছেন এবং একটি নির্বাচনে অংশও নিতে পারেননি। সুতরাং কেন হবে না? এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন তো বিচার বিভাগকে তাদের দ্বারা প্রভাবিত করার কোনো সুযোগ নেই বা থাকা উচিত নয়। প্রশাসন থেকেও থাকা উচিত নয়, কারণ প্রশাসনে ইতিমধ্যে আমরা দেখলাম যে বড় বড় পদে যাদের স্বৈরাচারের দোষর হিসাবে চিহ্নিত করে অনেককে সরিয়ে দেওয়া হয়েছে, পদত্যাগ বাধ্য করা হয়েছে, এমনকি বিচার বিভাগেও। সুতরাং আমরা বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে চাই। বই ভাই বলেছেন যে বিচার বিভাগে আরও তিনি রিট করেছেন, আরও করবেন। বিচারের মধ্য দিয়েই এটি নিষ্পত্তি হওয়া উচিত। আর আমাদের বিচার ব্যবস্থা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু যুক্তরাজ্যের বিচার ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন নাই। তো সুতরাং সেখানে যদি সেখানকার একজন মন্ত্রী, টিউলিপ সিদ্দিকী, আচ্ছা, সেখানে যে একজন মন্ত্রী, একজন এমপি যদি দুর্নীতি করে, অন্য যে কোনো দেশের দুর্নীতির সাথে যুক্ত থাকেন বা উৎকোচ নেয়া লেনদেনের সাথে যুক্ত থাকেন, নিশ্চয়ই সে দেশের আইন যথেষ্ট শক্তিশালী যে তাকে বিচারের আওতায় আনতে পারবে। সুতরাং একটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া, এই আস্থা যদি আমরা রাখি তাহলে এটি নিয়ে খুব আলোচনার বিষয় নেই। আরেকটা যদি হচ্ছে আমরা সাবেক স্বৈরাচার, সাবেক ফ্যাসিবাদ কী অন্যায় করেছে, কী দেখুন, মানে ঘটনা এবং রটনা বা ঘটনা এবং গুজব, বা যেটি বই ভাই বলছিলেন যে আমি জানি না আমি কোনটা, এটা তথ্য না ঘটনা ঘটেছে না এটা গুজব বা এটি প্রচারণা। এখন এরশাদের পদত্যাগের পর কীরকম সংবাদ মাধ্যমে লেখালেখি হয়েছে আপনি দেখেছেন। তখন তার বেসরকারি টেলিভিশন ছিল না, পত্রিকাই, কিন্তু পরে তো প্রমাণ করতে পারলো না। একমাত্র প্রমাণ করলো যেটি খুবই, যে তার বাড়িতে কত টাকা ছিল এরকম। সুতরাং আমরা চাই বিচার বিভাগের উপর আস্থা রাখতে চাই এবং বিচার হোক, ন্যায় বিচার হলেই পরবর্তীকালে, ধরেন এই যে শোরগোল হলো বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো যে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না, কিন্তু সেই ঘটনা যদি আবারও ঘটে, আপনি 2008-এ নির্বাচনের পর আওয়ামী লীগ যে যখন ক্ষমতায় এসেছিল তখন আওয়ামী লীগের অবস্থা কী ছিল? এই অবস্থাটা তৈরি করেছে তারাই, তার বিরোধীরা না কিন্তু। সুতরাং আমরা যদি সামনের দিকে তাকাই, এক হচ্ছে বিচার প্রক্রিয়া চলবে, কিন্তু বিচার প্রক্রিয়া চলার জন্যে ভবিষ্যৎ পথ যাতে রুদ্ধ না হয়, গণতন্ত্রের পথ, সুশাসনের পথ, আইনের পথ, যাতে এটা না মনে কেউ এটা জোর দিয়ে না বলে যে যেহেতু এটা ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে সুতরাং এখানে আইনকে ছাড় দেওয়া হবে, ছাড় দেওয়া যেতে পারে। আমি মনে করি যে একটা বড় ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার সুফল যাতে 17 কোটি মানুষ পায়, যাতে বাংলাদেশ পায়। বাংলাদেশ আমরা 53 বছর তো গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারিনি। শুধু আমরা 15 বছর নিয়ে এখন কথা বলি, 53 বছরে কোথায় গণতন্ত্র ছিল? তার মানে এই যে তিনটি দল তো শাসন করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোন আমলে কতটুকু গণতন্ত্র ছিল? নিশ্চয়ই মাত্রার হেরফের আছে, এবং যেহেতু আওয়ামী লীগ একটানা 13 বছর 15.5 বছর ক্ষমতায় ছিল, দুর্নীতির মাত্রা বেড়েছে, স্বৈরতন্ত্রের মাত্রা বেড়েছে এবং লুটপাটের মাত্রাও বেড়েছে। তা আমরা চাই যে এই লুটপাট নিয়ে আর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল নেতার বিরুদ্ধে কথা বলতে হবে না, কারণ এরকম একটি পৃথিবীর সব দেশেই দুর্নীতি হয়, দুর্নীতি বিচার হতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে, তাহলে আরেকজন দুর্নীতি করতে সাহস পাবে না। আর শুধু কয়েকজন রাজনৈতিক, এই যে 15 বছর প্রশাসন লোক দুর্নীতি করে না, সবাই মিলে বিজেপি মানে অন্য বাহিনীর লোক করে না, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞাই দেওয়া হলো, কিন্তু সেই র্যাব যখন গঠিত হলো বিএনপি আমলে, আওয়ামী লীগ তার বিরোধিতা করলো, যে আওয়ামী লীগ এসেই তাকে আবার আরো হৃষ্টপুষ্ট করলো। মানে আমাদের রাজনীতিকরা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন। নিশ্চয়ই আপনি বলেছেন গত 15.5 বছর আওয়ামী লীগের চামচামি করে লুটপাট করে যে টাকা কামাই করেছে সেটা জাতীয় পার্টির শক্তি।
দ্যাট মিনস টাকাটাই তাদের শক্তি আপনারা বলার চেষ্টা করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সঙ্গে হাসিনা বিরোধী আন্দোলনে শরিক হতে বলছিলাম, কিন্তু তারা উল্টো আমাদের সবক দিয়ে বলেছিল হাসিনার গোলামি করার জন্য। এদের নেতাদের পুলিশ, র্যাব, বিজেপিকে উৎসাহিত করেছিল গুলি করে আন্দোলন দমন করার জন্য। যুবলীগ, ছাত্রলীগ, পলাতক কর্মীরা জাতীয় পার্টির ছত্রছায়া জনতার উপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিল। আপনি জাতীয় পার্টিকে এই মর্মে দায়ী করেছেন এবং আপনি বলেছেন আপনি ফোন করে আপনাদের সঙ্গে আন্দোলন করবার কথা বলেছেন। আপনি আসবার আগে আমাদের টেলিভিশনে বেশ প্রোমো গিয়েছে, তো আমাদের দর্শকের অনেকের উৎসাহটা জানবার জন্য আপনি কাকে কাকে ফোন করে বলেছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে কি আপনি জাতীয় পার্টির সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেবের উপদেষ্টা ছিলেন, কোন প্রেক্ষাপটে উপদেষ্টা হয়েছে এবং কোন প্রেক্ষাপটে সেখান থেকে আপনি চলে এসেছেন, এবং আপনি যেটা বলছেন যে জাতীয় পার্টির শক্তি হচ্ছে গিয়ে এই লুটপাটের টাকা, এই তিনটি বিষয়কে মিলিয়ে যদি আপনি একটু বলেন। আচ্ছা, প্রথমত আমি 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 আমার খেয়াল নিয়ে আমি বলেছি জাতীয় পার্টির শক্তি এই লুটপাটের টাকা, বিকজ যেটা আমি মানে নর্মালি বলে থাকি এবং যেটা আমি বিশ্বাস করি আসলে সত্যি, শুধু বিশ্বাস করি না, আসলে আমি মোটামুটি প্রমাণও করা সম্ভব যেটা সত্যি, যে জাতীয় পার্টির রাজনৈতিক কোনো শক্তি নেই। জাতীয় পার্টির রাজনৈতিক শক্তি যাই ছিল এবং ওভার টাইম একটু কমেছে হোয়াট নট, বাট 2013-14 পর্যন্ত যাই ছিল, 2014 সালের নির্বাচনের পর যেই নির্বাচনটা প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ উনি বর্জন করে এবং তার জন্য ওনাকে বেসিক্যালি কারাদণ্ড দেয়া হয়, কিন্তু সিএমএইচের নামে ওখানে আটকে রাখা হয়, এবং উনার অনুসারী যারা ছিল দলের তারা সবাই ওনার কথা শুনে বর্জন করে নির্বাচন। আমি ওই সময় ওনার বিশেষ উপদেষ্টা ছিলাম এবং 14 নির্বাচনের সময়। জি, বিশেষ উপদেষ্টা ছিলাম। কতদিন ছিলেন বিশেষ উপদেষ্টা? আমি 12 থেকে 15 পর্যন্ত। আচ্ছা, সো 3.5-4 বছর ছিলাম ওনার বিশেষ উপদেষ্টা। এনিওয়ে, সো ওই সময় শেখ হাসিনা স্পেসিফিক্যালি ডেকে ডেকে এবং এজেন্সিগুলো দিয়ে ডেকে নেতাদের ডেকে কাজ, মানে এজেন্সিগুলো দিয়ে কাজ করিয়ে লোভ দেখিয়ে 30-35 যে কয়জন এমপি হয়েছিল তাদেরকে শেখ হাসিনা তার ক্যাম্পে নিয়ে আসে। সো ওইখান থেকে শুরু করে যতগুলো এমপি জাতীয় পার্টির ছিল তারা জাতীয় পার্টির এমপি ছিল না, নাম ছিল জাতীয় পার্টি কিন্তু আসলে ছিল শেখ হাসিনা খোদ, মানে আওয়ামী লীগেরও না, খোদ শেখ হাসিনার এমপি ছিল। আপনি কি সে নিমন্ত্রণ পাননি এমপি হওয়ার? তখন আমি পেয়েছিলাম, আমি নিমন্ত্রণ লাথি মেরে ফেলে দিয়েছি বলেই বিধায় আমাকে ফার্স্টে গুম এবং তারপর দেশ থেকে বিতাড়িত করা হয়। কবে সেটা? 2013 সালের ডিসেম্বর মাসে আমাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য 2 ট্রাক ফোর্সেস দিয়ে প্লেনে উঠিয়ে দেওয়া হয় 16ই ডিসেম্বর 2013 সাল, মানে আমাদের বিজয় দিবস যেই দিন সেই দিন সকালবেলা। এর আগে 2 রাত আমি গুম ছিলাম, তারপর সেই দিন সকালবেলা আমাকে নিয়ে। কোথায় গুম ছিলেন? গুম ছিলাম আপনার ওই তারা যেখানে রাখে, তখনও তারা আয়নাঘর তৈরি করেনি, সো আমি র্যাবের হেফাজতে গুম ছিলাম কারণ কি অভিযোগ ছিল? কোনো অভিযোগ ছিল না। আপনার গণমাধ্যমের আপনারা যখন বা গণমাধ্যমের ভাই বোনেরা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছেন কই আমরা তো জানি না, সে হয়তো কোথায় চলে গেছে, নিজে ঘুরতে গেছে, এই ধরনের কথা বলা হয়েছে। মানে দ্বন্দ্বটা কি নিয়ে লেগেছে, মানে আপনি কি বলেছিলেন? আমি যেহেতু বিশেষ উপদেষ্টা ছিলাম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের এবং ওনার মুখপাত্রও ছিলাম অ্যাট দ্যাট টাইম, সো ওনার মুখপাত্র হিসাবে বলেছিলাম যে আমরা নির্বাচন বর্জন করেছি, প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন বর্জন করেছে এবং সেই নির্বাচন বর্জন করবার অফিসিয়াল ডকুমেন্টেশন, চিঠিপত্র সবকিছু নির্বাচন কমিশনেও হ্যান্ডওভার করে দেওয়া হয়েছিল। সো তারপরও এই নির্বাচনে জোর করে যেটা বললাম, সো 2013-14 নির্বাচনে যে 30-35, সেখানে কি এরকম হতে পারে যে আপনি নিজেই সেখানে সবার সাথে সমঝোতা করে বিদেশ চলে গিয়েছেন? আমি নিজে যদি বিদেশ চলে যাই সমঝোতা করে, তাহলে আমাকে তো তারা ভাই এমপি মন্ত্রীর অফার দিয়ে বসেছিল এটা করবার জন্য, এবং আমি আশঙ্কায় ছিলাম যে 2 দিন ঘুমের পর। হ্যাঁ, কোন আসন থেকে সেটা তো জানি না ভাই, তাদের কি আর আসন আসে যায়? আচ্ছা, মানে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আসনই তো আসে যায় নাই। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের হওয়ার কথা, যদি নির্বাচন হতো উনি হয়তো ঢাকা 17 থেকে দাঁড়াতেন, কিন্তু উনাকে নির্বাচিত করা হয়েছে রংপুর থেকে। তো এই যে তাদের কাছে তখন কিছু আসে যায়নি। 13-14 কোনো নির্বাচন রাজি থাকতেন তাহলে হঠাৎ সকালে উঠে দেখতেন যে আপনি এমপি হয়ে গেছেন? হঠাৎ সকালে উঠে দেখতাম না, তখন আর কিছুদিন বাকি ছিল নির্বাচনের, মানে 2 সপ্তাহ পর বা 1 সপ্তাহ পর আমি নির্বাচিত এমপি, আমাকে দেখানো হতো, নির্বাচিত তো হতাম না, দেখানো হতো নির্বাচিত এমপি। জি জি, সো এইরকম দেখানো হয়েছে 30-35 জনকে, এবং ওই ঘটনা ঘটার পর থেকে এরা কেউ আর হোসেন মোহাম্মদ এরশাদের তার ক্ষমতা বা তার ইনস্ট্রাকশনসের আয়ত্তে ছিল না, তারা সবাই হাসিনার আয়ত্তেই ছিল। এবং এই যে আপনার দলের 30টা এমপি আছে যারা ওই যে 30টা জায়গায় মাতব্বরি করছে বা সবকিছু করছে, এবং তারা একজন আপনার লোক না, তারা সবাই অন্য একটা দলের চেয়ারম্যান বা সভাপতির লোক, তাহলে এই দলটা কি আর টেকে? এবং তারপর যে 2018 নির্বাচন হলো, 2018 নির্বাচনে একই ঘটনা ঘটলো, এবং 2018 নির্বাচনে জাতীয় পার্টির যারা
এমপি নমিনি ছিল, মানে যারা নির্বাচন করেছে তারা সবাই শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করেছে, যেটাও আরপিও বিরোধী। আরপিওতে আপনি আপনার দলের সিম্বল, যদি কোয়ালিশনে যান তাহলে যে কোয়ালিশনে যাচ্ছে সেই কোয়ালিশনের সিম্বল আর আপনার দলের চেয়ারম্যানের ছবি, বা যদি কোয়ালিশনে যান কোয়ালিশনের চেয়ারম্যানের ছবি দিতে পারেন। এর বাদে আর কোনো ছবি দিতে পারেন, মানে ক্যান্ডিডেট ছাড়া আর কোনো ছবি দিতে পারেন না। কিন্তু 2018 সালে কোয়ালিশনে না যেও, লাঙ্গল মার্কায় যেও জাতীয় পার্টির প্রত্যেকটা ক্যান্ডিডেট শেখ হাসিনার ছবি দিয়ে পোস্টারিং করেছে। 24 তাই অনেক করেছে। 24-এ কি করেছে আমরা তার দেখারই সুযোগ পাই নাই, বাট যাই হোক। সো এই যে এই কাজগুলো যে করেছে, সো জাতীয় পার্টি সিজ টু এক্সিস্ট। আলাদা একটা পার্টি হিসেবে 2014 নির্বাচনের পর ইট সিজ টু এক্সিস্ট। সো ওদের আর কোনো ক্ষমতা আছে বলে আমি মনে করি না। তবে যদি আমি কোথাও বলে থাকি যে গত 15 বছর বা যে 2014 থেকে 24 গত 10 বছর যা অসৎ উপায় শেখ হাসিনার সাথে থেকে কামাই করেছে, এটাই তাদের একমাত্র সম্বল হতে পারে, তাহলে কতটা ভুল হবে না আমার মনে নেই কতটা বলেছি, কিন্তু কতটা ভুল হবে, আন্দোলনের শরীক কাকে ফোন করেছি এটা আমি আপনার সাথে শেয়ার করবো না। তবে আমি একজনের অধিক, একাধিক, কতজন এটাও বলবো না ভাই, বাট একাধিক শীর্ষস্থানীয় নেতার সাথে কথা বলেছি এবং তাদেরকে এগেন আমি নাম বলবো না, আমি কোনো নাম বলবো না, আমি একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং কথা বলতে চেষ্টা করেছি, তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি শেষ জাতীয় পার্টি যে শেষ মুহূর্ত হলেও আপনারা এখনো সময় আছে, আপনারা যদি এখনো জনতার কাতারে আসেন, আপনারা যদি এখনো জনতার দিকে দাঁড়ান, তাহলে মানে আমাদের মানে আন্দোলন আরো বেগবান হবে, আরো সুবিধা হবে। হয়তো 4 দিনের বদলে 2 দিনে শেষ হয়ে যাবে, বা 1 সপ্তাহের বদলে 3 দিনে শেষ হয়ে যাবে। এবং সেই ফোনে বা টেলিফোনিক আমন্ত্রণে কেউ সাড়া দেয়নি জাতীয় পার্টি? না, শুধু তো সাড়া দেয়নি, যেটা আপনি ভালো করে বিশ্লেষণ করলেন বা বললেন, আমার কথাই হয়তো কোট করলেন, যে শুধু সাড়া দেয় না, আমাকে তখন তারা আবারও নতুন করে গত 10 বছর যা করেছে আবারও নতুন করে বুদ্ধি দিতে চেষ্টা করেছে যে না, বুদ্ধিহীনতা এরকম না দেখাই, হাসিনার হয়েই কাজ করতে হবে, এইটাতেই নিজের লাভ, এইটাতেই তোমার দলের লাভ। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সময় থাকলে ফিরে আসবো। সোহরাব ভাই, আসলে আলোচনা শেষ পর্যায়ে আসছি, আমরা একটা আলোকের ছিটকানি দেখতে চাই, আমরা চাই আলো জ্বলে উঠুক, সেই প্রত্যাশাটা একটু করা যায় কিনা? আমরা তো 25 শুরু করলাম এবং এই 25-এর মধ্যে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের নানা রকম চ্যালেঞ্জ থাকতে পারে, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যিনি ব্যক্তিগতভাবে কোনো সুবিধা নেবার জন্য, ব্যক্তিগতভাবে কোনো আর্থিক লাভবান হওয়ার জন্য রয়েছে। এখন সক্ষমতার ঘাটতি অনেক সময় থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো সে অবস্থায় আমরা এই ভবিষ্যৎ বাংলাদেশটাকে, আমরা যেভাবে গণতান্ত্রিক বাংলাদেশটাকে আমরা কীভাবে দেখতে চাই? ধন্যবাদ। গণতান্ত্রিক যে দেশের মানুষ এত বড় একটা ছাত্র গণ অভ্যুত্থান করতে পারে, সে দেশে আলো তো অবশ্যই দেখা উচিত, দেখতে হবে। কিন্তু একই সঙ্গে ববি হাজাদ ভাই যে উদাহরণ দিলেন, যে সব বর্ণনা করলেন, সেটা তো আমাদের ব্যথিত করে এবং বিস্মিতও করে। তবে জাতীয় পার্টির এখনকার যিনি চেয়ারম্যান, তিনিও কিন্তু 2024-এর আগের নির্বাচনে, আমি জানি না 2024-এর নির্বাচন সম্পর্কে তার তিক্ত এবং ভীতিকর অভিজ্ঞতার কথা বলেছেন, যে কী কারণে কিভাবে তাকে নির্বাচনে নেওয়া হয়েছে। সুতরাং আমাদের রাজনীতির যে এই কলুষতা, এই গ্লানি, এর থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো দলের, মানে সব দলের। যারা পারবে না তাদের রাজনীতিতে আসার নৈতিক অধিকার নেই। যারা পারবে, আবার যদি আওয়ামী লীগ যা করেছে সেটি যদি ভবিষ্যতে আরেক দল করতে চায়, একই পরিণতি হবে, হয়তো আরও ভয়াবহ হতে পারে। সুতরাং একটা হচ্ছে যে ঐক্য মানে সবাই, ঐক্যের অর্থ কিন্তু এটা নয় যে সবাই একমত হবে। ঐক্য হচ্ছে আমরা একটা ন্যূনতম বিষয়ে আমাদের জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের চেয়েও জনগণ হচ্ছে, রাষ্ট্রটা তো জনগণের। কিন্তু আমরা যে এই এত আন্দোলন করলাম, এত জনগণ, সাধারণ মানুষের কতটা ভাগ্যের পরিবর্তন হয়েছে 53 বছর পরও, এমনকি 5 আগস্টের পরও এই আন্দোলনে ছাত্র নেতাদের পর বা ছাত্রদের পর সবচেয়ে বেশি নিহত হয়েছে, শহীদ হয়েছেন সাধারণ মানুষ, মুটে মজুর, হকার, রিক্সা চালক, অটো চালক, মুদি দোকানদার। তাদের তো ভাগ্যের কোনো পরিবর্তনের কোনো লক্ষণ দেখি না। তাদের ভাগ্যের জন্য ভাগ্য পরিবর্তনের কোনো সংস্কার কমিশন হয়নি, তাদের অর্থনৈতিক মুক্তির জন্য কোনো সংস্কার কমিশন হয়নি, তাদের বরং তারা কিন্তু এই দ্রব্যমূল্যের যে নিষ্পেষণে যে এখন মানে অতিষ্ঠ,
তাদের জীবন নাবিশ্বাস হওয়ার মতো। সুতরাং আমরা বড় বড় কথা বলতে পারি, বড় স্বপ্ন দেখতে পারি, কিন্তু এই স্বপ্নটা বাস্তবায়ন করা কিন্তু খুবই কঠিন। অন্তর্বর্তী সরকারের কথা বলেছেন, তাদের অভিজ্ঞতার অভাব আছে, এটা যেমন সত্য, আবার ব্যক্তিগতভাবে কেউ এখনও করেননি, কিন্তু নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু যেসব কথা আসছে সেটা আমি মনে করি যে সব উপদেষ্টাদের পক্ষ থেকে যার যার নামে আসছে ব্যাখ্যা দেওয়া উচিত। যেমন আমি দেখলাম যে তথ্য উপদেষ্টা একটা ব্যাখ্যা দিয়েছেন, তার নামে যদি কেউ করে থাকে সেটি তাকে জানাতে, আমি মনে করি খুবই ভালো পদক্ষেপ। আরেকটি হচ্ছে যে সরকার কোথায় জানি ভয় পাচ্ছে, কোথায় কথা বলছে না। মানে এই সরকার তো উচিত শুধু প্রেস সচিবের মাধ্যমে না, এই সরকারের উচিত প্রতি সপ্তাহে কী অগ্রগতি হয়েছে, কোন মন্ত্রণালয়ের, প্রতিটি মন্ত্রণালয়ের উচিত এই মন্ত্রণালয়ের গত এক সপ্তাহে, গত 2 সপ্তাহে কী অগ্রগতি হয়েছে, কি করেছে, কতজনকে সহায়তা করেছে। আরেকটি বেদনার কথা হলো, ওইভাবে বলছেন 2000 বা তার কাছাকাছি মানুষ শহীদ জীবন দিয়েছে, তাদের তালিকাটা এখনও পর্যন্ত হয়নি। ওই পরিবারগুলো খুঁজে বের করে ওই পরিবারের সহায়তা করা হয়নি, পুনর্বাসন করা হয়নি, আহতদের চিকিৎসা হয়নি এখনও। আপনি আহতদের চিকিৎসা না হওয়াটা কীরকম বেদনাদায়ক, কি মর্মান্তিক ওই পরিবারগুলোর জন্য। আমি গতকাল টেলিভিশনে দেখলাম যে বাগেরহাটের একজন, মানে সে কোথাও কাজ করতেন ঢাকায়, সে গুলিবিদ্ধ হয়েছে, তার শরীরে অনেকগুলো গুলি এবং পা এখন অকেজো, তাকে হাসপাতাল ছেড়ে দিয়েছে এবং তিনি বলছেন আমি সরকারের কোনো সাহায্য পাইনি। যদি এটি হয়ে থাকে সত্য, এবং নিশ্চয়ই তিনি অসত্য কথা বলবেন না, তাহলে খুবই বেদনাদায়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অবশ্যই তাদের যে লক্ষ্য উদ্দেশ্য বা তারা নতুন রাজনীতি করতে চান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই স্বাগত জানায়, কিন্তু তার আগে এই মানুষগুলোকে যাতে আমরা ভুলে না যাই এবং শুধু আমরা যদি স্লোগানে আবদ্ধ না রাখি যে তাদের চিকিৎসা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় কী করছে আপনি দেখুন, গত 5 মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কার্যক্রম দেখছেন? অন্তত এই যদি 20,000 আহত হয় এবং 2,000 মানুষ মারা যায়, এই 22,000 পরিবারকে তারা দেখতে পারে না, তাদের খোঁজ খবর তো নিতে পারে। আর দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা তালিকা দিয়েছে আহতদের, কিন্তু বাকি মানুষের কাছে যাওয়া, তারা জনগণের কাছে আহ্বান জনগণের কাছে যদি আবেদন জানায় তাহলেও তো মানুষ এগিয়ে আসবে, কে এগিয়ে আসবে না। আরেকটি কথা, আমরা এত স্বৈরাচারের বিরুদ্ধে, এত ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি, ফ্যাসিবাদের ভিত্তি কিন্তু অর্থনীতি। সেই অর্থনৈতিক ভিত্তিটা মানে লুটেরা অর্থনীতি, কী বলে, উৎকোচের অর্থনীতি, অন্যায়ের অর্থনীতি, এই অর্থনৈতিক যে ব্যবস্থাটা সেটিকে 5 আগস্টের পর খুব পরিবর্তন হয়েছে। যে বিগত ফ্যাসিবাদ বা স্বৈর শাসকের কাছ থেকে যারা অর্থনৈতিক সুবিধা নিয়েছে তারা কি এখন মানে তাদেরকে জবাবদিহির আওতায় আনা গেছে তাদের? সুতরাং সেটা যদি না হয় তাহলে কি হবে জানেন? স্বৈরতন্ত্রের যে কাঠামোটি, ছাউনিটা উড়ে গেছে, কিন্তু ভিটটা রয়ে গেছে, স্তম্ভগুলো রয়ে গেছে, আবার ছাউনি। আমরা খুবই প্রত্যাশিত হতে চাই যাতে কোনোভাবেই আমাদের দেশে অন্যায়, অত্যাচার, জুলুম, গুম, খুন, হত্যা, আর্থিক খাতের আর যাতে দুর্নীতির কোনো অপবাদ এই জাতিকে বহন করতে নয়, সেটি আপনি প্রত্যাশা করছেন। আমি এক কথায় উত্তর চাবো, সময় একেবারে নেই, বারবার আমার প্রডিউসার বলছেন রাসেল মাহমুদ যে সময় শেষ। আপনি এনডিএম করছেন, জি, বড় কোনো দলের যোগ দিবার কোনো সম্ভাবনা আছে কিনা? না, আমাদের দল যদি সামনে নির্বাচনে কোনো ভালো কোয়ালিশনের একটা সুযোগ আসে, সেটা নির্বাচন কেন্দ্রিক আলোচনার মাধ্যমে আমরা একটা কোয়ালিশন করতে পারেন, কোয়ালিশনে যেতে পারি। তাছাড়া ভাই আমাদের নিজেদের বিশ্বাসে, আমাদের নিজেদের কাদের সাথে কোয়ালিশনে যাবেন বলে আপনার কাছে? না, সেটা কোয়ালিশন ডাইনামিক্স ডিকটেট করবে। তো নির্বাচনের আগে, নির্বাচনের সময় আসলে অনলি টার্গেট থাকে নির্বাচনে কে কত সিট নিতে পারে, সেটা রিলেটেড তখন আমরা পর্যালোচনা করব কোন কোয়ালিশনের। আপনারা কি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন? জি, কিভাবে সেটা? আমরা 300 আসনে ভালো ক্যান্ডিডেট দেবার, তাদের প্রস্তুতি, তাদের প্রচারণা, এগুলো কাজে। 300 আসনে কি আপনারা সক্ষম? আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। চেষ্টার মধ্যে আছেন এখনো? জি। সক্ষম হবেন কখন? যখন নির্বাচন হবে। নির্বাচন তো খুব কাছাকাছি যাচ্ছে। যখন নির্বাচন হবে তখনই সক্ষমতা দেখা যাবে, তার আগ পর্যন্ত চেষ্টাতেই থাকবে এবং সেই চেষ্টার সফলতা ইনশাআল্লাহ। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা দুজন অতিথিকে যাদেরকে পেলাম, আমাদের প্রিয় সাংবাদিক জনাব সোহরাব হাসান এবং তরুণ রাজনীতিবিদ, দেখতে তরুণ কিন্তু আমার কাছে মনে হয় যে বেশ পাকাপোক্ত রাজনীতিতে, মিস্টার ববি হাজ্জাদ, এনডিএম এর সম্মানিত চেয়ারম্যান, তিনি ছিলেন আমাদের সাথে এতক্ষণ। আমরা যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে কি,
আজকে যারা এই স্বৈরাচার আচরণ করে প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, 20,000 এখনো চিকিৎসা নিচ্ছেন, আসলে এই স্বৈরাচারের পতন হয়েছে, ইতিহাসের কালো দাগ হিসাবে তাদের নাম লেখা থাকবে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এবং এই যে আজকে প্রফেসর আবুল কাসেম ফজলুল হক যেটা বলেছিল 75 থেকে শিক্ষা যদি নিত তাহলে এই 24 শেষে আওয়ামী লীগের অবস্থা হতো না। এবং এই 24 থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ রাজনীতিবিদরা যাতে তাদের এই ধরনের আস্থা করে যেতে না হয় সে বিশ্বাস রেখে আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।